বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পরিমিতি বা মেনচুরেশন অধ্যায়ের অধ্যায় 16 এবং 16.2 অনুশীলনীর দেখো 7 নম্বরে একটি অঙ্ক আছে এই অনুশীলনীর ভিতর। দেখো সেটি আজকে সমাধান করার জন্য আজকে আমরা যাচ্ছি। তাহলে তুমি দেখো যে এখানে প্রশ্নটি হচ্ছে 7 নম্বর অঙ্কটি এরকম, একটি সামান্তরিকের ভূমি, আগে আমি ডাকটি একটু তোমাদের সুবিধার্থে লিখে নেই। একটি সামান্তরিকের ভূমি, দেখো উচ্চতার 3/4, ভূমি হচ্ছে তোমার উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল এবং দেখো ক্ষেত্রফল 363 হলে বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি উচ্চতা নির্ণয় করো। বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তাহলে সমাধান দেখা যে এর সলভ বা সমাধান, সামান্তরিকের ভূমি উচ্চতার এত অংশ, ক্ষেত্রফল যদি 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি উচ্চতা নির্ণয় করো। তাহলে দড়ি সামান্তরিকের যদি ভূমি উচ্চতার এত অংশ, দড়ি সমাধান দেখা দড়ি যে সামান্তরিকের উচ্চতা সমান ধরলাম h মিটার এবং সামান্তরিকের ভূমি বলা হচ্ছে যে উচ্চতার 3/4 অংশ। তাহলে উচ্চতারে গুণ দেও 3/4 অংশ দিয়া উচ্চতার এত অংশ 4/3 মিটার। এখানে দেখা মিটার, এই যদি সমান্তরিক হয়, দেখো চিত্রটি একটু খেয়াল করো, এর উচ্চতা যদি h হয়, দেখো উচ্চতা যদি h হয়, এর ভূমি মনে করে এ বি সি ডি যদি সমান্তরিক হয় আর দড়ি উচ্চতা h, তাহলে ভূমি হচ্ছে তোমার 3/4 ইন্টু h, এত মিটার হবে। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে প্রশ্ন মতে লেখা যায় যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে তোমার ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি 3/4 গুণন হচ্ছে তোমার উচ্চতা 363,
বা 3h/4 363 বা 3h² 4 গুণন 300 তোমার 63 বা ভাগ দাও h² হবে 4 × 363। তাহলে আমরা দেখো এখানে 3 দ্বারা যদি ভাগ দাও 363কে 121, 4 গুণন 121, 400 হবে তোমার 84, এখানে আমরা পেলাম 484 যদি আমরা পেয়ে থাকি, এটিকে যদি তুমি বর্গমূল করো তাহলে চলো আমরা উপরে চলে যাই। এটি বর্গমূল করলে ব্যাপারটি দাঁড়ায় দেখো বা আমরা লিখতে পারি h=484, তাহলে 22 পাওয়া যায়। এই 22 হচ্ছে তোমার সামান্তরিকের উচ্চতা। অতএব সামান্তরিকটির উচ্চতা হচ্ছে, দেখো সামান্তরিকের উচ্চতা h=22 মিটার। দেখো 22 মিটার হচ্ছে সামান্তরিকের উচ্চতা এবং সামান্তরিকের ভূমি হবে 3h/4 এবং সামান্তরিকের ভূমি 3h/4। তাহলে আমরা লিখতে পারি, দেখো h যেহেতু 22 কাটাকাটি করলে 11/2, 3 11 33, তাহলে 16.5 মিটার হবে উচ্চতা ভূমি। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখো 7 নম্বরের অঙ্কটি এখানে শেষ হলো। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব, এখানে আমরা পেয়েছি সামান্তরিকের উচ্চতা h=22 মিটার এবং সামান্তরিকের ভূমি পেলাম আমরা 16.5 মিটার। এই ছিল আজকের এই 7 নম্বর প্রশ্নটির। এখানে উত্তর চাওয়া হয়েছিল যে সামান্তরিকের ভূমি ও উচ্চতা নির্ণয় করো। এখানে সামান্তরিকের ভূমি এবং উচ্চতা আমরা নির্ণয় করতে পেরেছি। আশা করি যে তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। আর এখানে এটি শেষ হলো। এখন আমরা যাব যে 8 নম্বরের অঙ্কটি আমরা করব। এখানে উত্তর শেষ করা হলো। আমরা এখন 8 নম্বরের অঙ্কটি করব। তাহলে চলো আমরা 8 নম্বরের অঙ্কটি সমাধান করার জন্য যাই। এইটি এবার মুছে নাও যে আমরা এটি মুছে নিলাম। বোর্ডটা পরিষ্কার করো। এবার দেখো যে এইখানে তোমার বলা হচ্ছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ডাকটা দেখো এখানে 8 নম্বর
যে একটি এখানে সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রের সমান। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গের সমান। বর্গের ক্ষেত্রের সমান। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের সমান। তাহলে দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের সমান। সামান্তরিকটি বা সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো সমাধান এস। এখানে সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। তাহলে যেহেতু দেওয়া আছে এখানে সামান্তরিকের ভূমি, সামান্তরিকের ভূমি 125 মিটার। সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার এবং সামান্তরিকের উচ্চতা 5 মিটার। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণন উচ্চতা। দেখো, ভূমি হচ্ছে 125, উচ্চতা হলো 5, তো বর্গ মিটার, তাহলে 625 বর্গ মিটার। এখানে হচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গ মিটার। তাহলে আমরা আবার জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। যেহেতু বর্গের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল
তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গের ক্ষেত্রফল, সুতরাং বর্গের ক্ষেত্রফল 625 বর্গ মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল পেলাম 625 বর্গ মিটার। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গ ক্ষেত্রের দেখো বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 625 এর বর্গমূল নিলেই হবে, তাহলে 25 মিটার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে তোমার 25 মিটার। তাহলে আমরা এবার দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম 25 মিটার। এখন যদি আমরা বর্গের কোণের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে লিখব, দেখো আমরা একটু চিত্রটা এঁকে নেই, দেখো ধারণা হবে তোমাদের স্পষ্ট। তাহলে দেখো এইখানে যদি তোমার বর্গক্ষেত্র যদি এরকম হয় যে বর্গ এ বি সি যদি তোমার বর্গ হয়, এ বি সি ডি যদি বর্গ হয়, তাহলে যদি তোমার এটা যদি বর্গের আমরা জানি প্রত্যেক কোণ হচ্ছে তোমার সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু হইল তোমার বর্গের কর্ণ। তার মানে হচ্ছে এটি হচ্ছে একটা এ বি সি ডি হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করে আমরা কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। অতএব বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য, সুতরাং বর্গের কর্ণের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু আমরা জানি যে কোনো বাহুর দৈর্ঘ্য যদি এডি অথবা এবি হয়, দেখো এখানে যদি বর্গের বাহুর দৈর্ঘ্য √2 ইন্টু আমরা শিখেছি এ, তাহলে এখানে যদি মনে করো এ বি সি ডি বর্গ হয়, তাহলে এই বাহু এ, এটাও এ, এটাও এ, এটাও এ, অর্থাৎ এ বি। তাহলে আমরা লিখতে পারি এই √2 ইন্টু 25। এখন দেখো এই বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা পিথাগোরাসের সূত্র দাও তুমি বের করতে পারবে, অথবা তোমার ডাইরেক্ট যে সূত্র যদি ধরা হয়, যেখানে যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য দড়ি বর্গের বাহু এ বি বি সি সি ডি এ বি বি সি সি ডি এ ডি সমান যদি এ ধরে এ, এই কারণে যেহেতু আমরা এখানে লিখতে পারি যে এ যদি হয় তাহলে আমরা এই লিখতে পারি 2 ইন্টু এ। তাহলে এই এর মান হচ্ছে তোমার 25 সমান হবে 25 মিটার। এই 25 মিটার সাইড নোট তোমাদের দিয়ে দিলাম। আমরা তোমাদের সূত্র শিখিয়েছিলাম যে বর্গের বাহুর দৈর্ঘ্য √2 ইন্টু এ, তাহলে তুমি এটির গুণ দিতে পারো। এখন যদি তুমি গুণ দাও তাহলে বর্গের কোণের দৈর্ঘ্য পেয়ে যাবে। দেখো √2 মান 1.4 আমরা পাই 4142 গুণন হচ্ছে 25 35.336 35.336
300 অর্থাৎ 36 এত বর্গ মিটার, প্রায় এত মিটার প্রায়। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ যে বর্গের বাহু কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 35.36 মিটার প্রায়। ওকে, পরিষ্কার? তাহলে আমি মনে করি যে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য আবার তুমি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেও বের করতে পারবে। যেমন হচ্ছে তোমার বিডি স্কোয়ার পাবে তুমি এডি স্কোয়ার যোগ হচ্ছে তোমার এবি স্কোয়ার। এই সূত্র প্রয়োগ করেও তুমি এই বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। আর আমরা জানি যে √2 ইন্টু অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। যদি বর্গের বাহুর দৈর্ঘ্য এ হয়, প্রত্যেকটি বাহু সমান, তাহলে তুমি লিখতে পারবে √2 ইন্টু এ। তাহলে √2 মান হচ্ছে তোমার 1.4142, আর 25 দ্বারা যদি তুমি গুণ করো তাহলে 35.636 মিটার প্রায়। ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পেরেছি এবং কর্ণ নির্ণয় করেছি। এখানে আমরা এটি শেষ করলাম আজকে। তাহলে আমরা যাব এখন পরবর্তী অঙ্কটির সমাধানে। এটি হচ্ছে, দেখো পরবর্তী অঙ্কটি হলো যে পরবর্তী অঙ্কটি হলো এরকম। এটি হচ্ছে তোমার একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে 9 দেখো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার 30 সেন্টিমিটার। একটি দেখো সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এবং বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার এবং হচ্ছে তোমার 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে এর দেখো ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমরা দেখি অপর কোণের দৈর্ঘ্য, মনে করি সমাধান দেখো বা মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার বাহুর দৈর্ঘ্য এর এ বি সমান এ বি সি এ বি বিসি সিডি এ বি সমান তোমার সিডি সমান সমান হলো এ
সমান হলো তোমার 30 সেন্টিমিটার এবং ধরে নেই এখানে চিত্রটি এঁকে নিলাম। দেখো এই হয় ধরো উচ্চতা h, এ বি সি হইল ডি, তাইলে 30, 26, এটিও হবে তোমার 26। এর বর্ধিত অংশের উপর আবার বিএফ লম্ব টানি, তাহলে এটিও হবে 30। এর কর্ণ হচ্ছে দেখো এই কর্ণ বি কিন্তু 28, কর্ণ বি 28 সেন্টিমিটার এবং অপর কর্ণ যদি তুমি দেখো এখানে অপর কর্ণটি এই অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা এখানে ধরলাম সি কিন্তু তোমার 26 সেন্টিমিটার, তাহলে এ বি সমান, তাহলে আমরা মনে করি এ বি সি ডি একটি সমান্তরিক। এর এ বি দেখো এ বি সমান ধরলাম সিডি সমান এটি সমান হচ্ছে 30 সেন্টিমিটার। অপর কর্ণ বিডি এবং অপর কর্ণ বিডি সমান বি এবং বি, তাহলে আমরা এখানে অপর কর্ণ দেখো অপর কর্ণ বিডি সমান বি ইকুয়াল টু 28 সেন্টিমিটার এবং অপর বাহু তির্যক বাহু এডি বাহু তির্যক বাহুদ্বয়ের মধ্যে এবং এডি সমান হচ্ছে তোমার বিসি, এডি সমান এই বিসি সমান হচ্ছে সি ইকুয়াল টু ধরা হলো 26 সেন্টিমিটার। 26 সেন্টিমিটার আমরা ধরে নিলাম। তাহলে দেখো এখানে মনে করি একটু খেয়াল করো যে এ বি সি ডি একটি সমান্তরিক, এর এ বি বাহু সমান সিডি বাহু ইকুয়াল টু এ সমান 30 সেন্টিমিটার এবং অপর কর্ণ এখানে অপর কর্ণ অপর কর্ণ এবং কর্ণ এবং কর্ণ বিডি ইকুয়াল টু বি 28 সেন্টিমিটার এবং বাহু এডি সমান বিসি, এডি সমান হচ্ছে তোমার বিসি সমান 26 সেন্টিমিটার। এখন দেখো ত্রিভুজ
ত্রিভুজ হলো, এখন দেখো ত্রিভুজ এ বি ডি এর ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এস। সুতরাং এস ইকুয়াল টু অর্থাৎ অর্ধ পরিসীমা যদি আমরা বের করি ধরি, এখন এ বি ডি অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি সি। ধরো অর্ধ পরিসীমা এস সমান এখানে লেখা যায় এস ইকুয়াল টু, এই এস সমান আমরা লিখতে পারি এর মান 30, বি এর মান 28 আর সি এর মান 26/2। তাহলে 2 কিন্তু 4 8 6 14 84, 5 2 4 7 8, তাহলে 42। অর্থাৎ আমরা পেলাম এস ইকুয়াল টু 42 সেন্টিমিটার। তাহলে আমরা এস এর মান পেলাম এখানে 42 সেন্টিমিটার। আমরা যদি এখন যেহেতু অর্ধ পরিসীমা এস এর মান পেলাম 42 সেন্টিমিটার, তাহলে আমরা এবার এ বি ডি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। এ বি ডি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। সুতরাং ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল দেখো আমরা পাই √, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটি হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এস ইন্টু 42 গুণন 42 মাইনাস 30, 42 মাইনাস 28 আর 42 মাইনাস হবে তোমার 26। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ। এইবার দেখো এখানে 42 গুণন হচ্ছে তোমার 12, 42 গুণন হবে তোমার 14। আবার এখানে দেখো যে 42 গুণন হচ্ছে তোমার 16। এটি তুমি গুণ দাও, দেখো কত আসে। 42 গুণন 12 গুণন 14 গুণন 16। তাহলে আমরা এবার এটি গুণ করে নিতে পারি। দেখো যে এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা গুণ করি। চলো এবার দেখো 42 গুণ 12 গুণ 14 গুণ 16। তাহলে আমরা পেলাম শতক হাজার 1,12,896, 1,12,896 এখানে আমরা পেলাম। তাহলে দেখো আমরা যদি এই ত্রিভুজটির ক্ষেত্রফল এখানে পেয়েছি 1 লাখ, এটিকে যদি বর্গমূল করা হয় 336 পাওয়া যায়। দেখো এর বর্গমূল হচ্ছে 336 এত বর্গ মিটার। দেখো আমরা
এর বর্গমূল পেলাম 336, তাহলে 3 3 6 গুণন 3, দেখো 3 3 6 গুণন 3 3 6, ঠিক আছে। এর বর্গমূল আমরা 336 পেয়েছি। এখন আমরা যদি আবার এই ত্রিভুজটি অর্থাৎ এবিডি, দেখো এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আবার নির্ণয় করা যায়। আবার দেখো, আবার এবিডি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আবার নির্ণয় করা যায় হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এইটা হচ্ছে হাফ আর ভূমি হচ্ছে এবি। তাহলে ভূমি যদি এবি হয়, উচ্চতা যদি ডিই হয়, দেখো এখানে আমরা উচ্চতা ডি হয়, তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু উচ্চতা এঁকে নিলাম। এখানে এবির মান হচ্ছে 30, ডির মান নাই এইচ, তাহলে আমরা কাটতে পারি 15H, দেখো 15H মিটার। তাহলে এখানে আমরা পেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল 15H। তাহলে আমরা যদি এর প্রশ্ন মতে লিখি, তাহলে দেখো এখানে ডি থেকে যদি আমরা এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি 336, বা এইচ সমান আমরা লিখতে পারি 15/336। যদি 15 দ্বারা ভাগ দাও, দেখো কত আসে, উচ্চতা তুমি পেয়ে যাবে। তাহলে আমরা ত্রিভুজটির উচ্চতা ধরে নিলাম যে এর এই ত্রিভুজটির উচ্চতা ডি, শীর্ষবিন্দু সামান্তরিকের শীর্ষবিন্দু ডি এবং সি হইতে এর এবি বাহুর উপর ডি এবং এবি এর বর্ধিত অংশের উপর সিএফ উচ্চতা আমরা এখানে ধরে নিলাম। অঙ্কন করি, এটি তোমরা একটু লিখে নিও অঙ্কন হিসাবে। ওকে, আমি একটু শর্ট করেছি এখানে। তাহলে ভাগ দাও 36 ভাগ হচ্ছে তোমার 15, থাকছে তোমার 22.4। 22.4 হলো তোমার এই উচ্চতা। এই সামান্তরিকটির উচ্চতা হচ্ছে তোমার 22.4। 22.4 হলো এই সামান্তরিকের 22.4 মিটার হচ্ছে সামান্তরিকটির উচ্চতা। তোমরা পূর্বে সামান্তরিকের অঙ্কনের পূর্বে এই সময় তোমরা ধরে নিও যে, মনে করি সামান্তরিকের শীর্ষবিন্দু ডি এবং সি থেকে এর উপর এবি বাহুর উপর ডি এবং এবি এর বর্ধিত অংশের উপর সি এর লম্ব টেনে নেই। এটি বইলে দিও। আর সব কিছু আমি অঙ্কনটা লিখিনি, ভুলবশত দেখে নিয়ে তোমরা। এখন আমি সামান্তরিকটির উচ্চতা পেলাম এইচ ইকুয়াল টু 22.4। তাহলে এই 22.4 যদি পাই, এখন আমরা দেখো ত্রিভুজ বিসিএফ এ দেখি, ত্রিভুজ বিসিএফ এ দেখো এখন আমরা এটি মুছে নেই এবং এখন আমরা যাব আবার দেখো ত্রিভুজ বিসিএফ এ। এখানে উচ্চতা পেয়েছি, এখন আমরা বিএফ বাইর করব। তাহলে চলো আমরা বিএফ বের করি ত্রিভুজ বিসিএফ এ থেকে। যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো এইটা আমরা এখন দেখো ত্রিভুজ
বিসিএফ, বিসিএফ ত্রিভুজ বিসিএফ থেকে পাই। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা লম্ব এঁকেছিলাম এটি হবে তোমার সমকোণ, এটি হবে সমকোণ, তাহলে এটি সমকোণী। সমকোণী ত্রিভুজ বিসিএফ থেকে দেখো এখানে হলো তোমার সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ বিসিএফ থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিসিএফ থেকে পাই, তাহলে এখানে অতিভুজ হচ্ছে তোমার বিসি, তাহলে লিখতে পারি সুতরাং বি এফ স্কোয়ার যোগ হবে তোমার সি এফ স্কোয়ার, সি এফ স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। আগেই বলছি এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, বা বি এফ স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার ইকুয়াল টু সি এফ স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান আমরা এখানে চিত্র থেকে পাচ্ছি দেখো 26, এর উপরে দিয়ে বর্গ, আর সিএফ এর মান হচ্ছে তোমার 22.4, এর উপরে হবে বর্গ, তাহলে 22.4 এর উপরে বর্গ, আর 26 এর উপরে বর্গ। যদি আমরা লিখি দেখো 22.4 গুণন 22.4 সমান হচ্ছে 501.76, 501.76, আর 26 গুণ করো দেখো 676 সম্ভবত, 26 গুণন 26 সমান 676। এখানে পাচ্ছি আমরা 676 থেকে যদি বাদ দাও, বা বি এফ স্কোয়ার, বি এফ স্কোয়ার বা বি এফ স্কোয়ার আমরা যদি বাদ দিই, হ্যাঁ দেখো মাইনাস হলো 501.76 থাকছে 174.24, 174 তোমার 24 বা বি এফ। যদি তোমরা 174.24 উপর বর্গ করো বা বর্গমূল করো, তাহলে দেখো এখানে পাওয়া যায় কত, এখানে দেখো আমরা যদি এর বর্গমূল করি, দেখো এখানে দাঁড়ায় 13 প্রায় এখানে 13.224 পাই আমরা 13.2।
এখানে আমরা পাচ্ছি 13.2। বিএফ এর মান আমরা পেলাম 13.2 মিটার। দেখো এখানে এই বিএফ 13.2 আমরা পেলাম। তাহলে আশা করি এখন আমরা ত্রিভুজ থেকে দেখো এ এফ যদি বের করি, সুতরাং এ এফ এই এ এইখান থেকে এফ পর্যন্ত যদি বের করি আমরা লিখতে পারি এ বি যোগ বিএফ। তাহলে আমরা এ বির মান জানি 30 যোগ 13.2, তাহলে 43.2 আমরা পেলাম। দেখো 43.2 আমরা পেয়েছি। এখানে এই বাহুর দৈর্ঘ্য 43.2। এখন যদি আমরা দেখো ত্রিভুজ, এখন ত্রিভুজ এ সি এফ থেকে সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী দেখো ত্রিভুজ এ সি এফ থেকে পাই, দেখো সমকোণী ত্রিভুজ এ এফ থেকে পাই। তাইলে এ সি এফ থেকে যদি আমরা পাই তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার এস স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ এফ স্কোয়ার যোগ হচ্ছে সি এফ স্কোয়ার। তাহলে এফ এর মান আমরা 43.2 যোগ হচ্ছে তোমার সিএফ এর মান 22.4 গুণ করো, তাহলে আমরা পাই 43.2 আর 43.2 গুণন 43.2 হলো 1866.24। 1866.24। এইবার দেখো 22 গুণ দাও, 22 পয়েন্ট হচ্ছে 4, 22.4 501.76 501.76 যোগ 1866.24, তাহলে টোটাল হচ্ছে তোমার 23.68। সুতরাং আমরা লিখতে পারি সিএফ বা অপর কর্ণের দৈর্ঘ্য যদি এটির বর্গমূল করি তাহলে দেখো কত আসে, এটির বর্গমূল করো, তাহলে আমরা এখান থেকে আমরা অপর কর্ণটির দৈর্ঘ্য পেয়ে যাব। আশা করি যে অপর কর্ণটির দৈর্ঘ্য 48.66 মিটার, প্রায় 48.66 এত মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে অঙ্কটি শেষ সমাপ্ত করলাম যে অপর কোণটির দৈর্ঘ্য তোমাদের এসি সমান আমরা বের করতে পেরেছি। এসি হচ্ছে তোমার 23.68 এর বর্গমূল হচ্ছে 48.66 মিটার প্রায়।
আমার কাছে যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি অত্যন্ত জটিল ছিল, এটি অনেক বড়, তবে জটিল হলেও অনেক সোজাই আছে। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলি ইজি মতনই করতে পারবে। আমি আশা করি যে এটি ধাপে ধাপে চিত্র বুঝে বুঝে যদি তোমরা অঙ্কটি সমাধান করো তাহলে কিন্তু আর তোমাদের জন্য সমস্যা হবে না। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তোমরা আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, পরবর্তীতে তার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এর মতো আমি এখানেই আমার ক্লাসটি শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।